সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য বাংলা ব্যাকরণ থেকে বাংলা একের ব্যাকরণ অংশ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভালো একটি ফলাফল করতে চান তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র 360 টাকায়। এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন। আর আজকের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা বাংলা এক আমাদের যে সুপার সাজেশনটি রয়েছে সেই সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন সরাসরি মূল ক্লাসে প্রবেশ করা যাক। বাংলা একের যে ব্যাকরণ অংশ থেকে প্রথম যে প্রশ্নটি আমরা দেখব, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণীবিভাগ দেখাও। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণীবিভাগকে 5 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। তৎসম শব্দ সংস্কৃত ভাষার যেসব শব্দ পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ হিসেবে আমরা চন্দ্র, সূর্য, এখানে সূর্য হবে, নক্ষত্র, ভবন, পাত্র, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। তৎসম শব্দকে কিন্তু সংস্কৃত শব্দ বলা হয়। অর্ধ তৎসম বা আধা সংস্কৃত যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে আর সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম, যেমন জ্যোৎস্না, জ্যোৎস্না, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গিন্নি, গিন্নি, বৈষ্টম, বৈষ্টম, কুৎসিত, কুৎসিত। তদ্ভব শব্দ বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব অবশ্য তদ্ভব শব্দের মূল শব্দই সংস্কৃত ভাষায় থাকতে হবে, যেমন সংস্কৃত হস্ত শব্দটি প্রকৃত হস্ত হিসেবে ব্যবহৃত হয়, হন্ত শব্দটি প্রকৃতিতে হস্ত হিসেবে ব্যবহৃত হয়। আর বাংলায় এসে সেটা আরও সহজ হয়ে গিয়েছে, যেমন হাত, যেমন চর্মকার, চম্মক আর চামার। দেশি শব্দ বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষায় যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই আদিবাসীদের মধ্যে রয়েছে কুল, মুন্ডা, ভীম ইত্যাদি, যেমন মেনন, কুড়ি, 20 কুল ভাষা, পেট, উদর হচ্ছে তামিল ভাষা থেকে, চুলা, উনুন হচ্ছে মুন্ডারি ভাষা থেকে। এরপর যেটি সর্বশেষ সেটি হচ্ছে বিদেশি শব্দ। বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী মানুষের জন্য ভাষাভাষীদের মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যেসব শব্দ গ্রহণ করা হয়েছে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ, যেমন চেয়ার, টেবিল, আল্লাহ আরবি শব্দ, চা, চিনি, লুচি ইত্যাদি হচ্ছে চীনা শব্দ। তাহলে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে আমরা 5 ভাগে ভাগ করে এটির যে সংজ্ঞা সেটি আমরা পড়ে নিলাম। এখন আমরা দেখব অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলা একের যে সাজেশন এটি কিন্তু আমাদের 35 পৃষ্ঠার সাজেশন। তো এই 35 পৃষ্ঠার বাংলা একের সাজেশন সহ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মূল্য হচ্ছে মাত্র 360 টাকা। তো আপনারা যারা 360 টাকায় এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। তো আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, যেমন যৌগিক শব্দ, দৃঢ় বা দ্রুড়ি শব্দ এবং যোগ দৃঢ় শব্দ।
যৌগিক শব্দ যেসব শব্দের উৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন চালক, এখানে গঠন এভাবে হয়েছে চল ধাতুর সাথে অক প্রত্যয় কিন্তু যুক্ত হয়ে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে চালায়, আর চালক কথাটি ব্যবহারিক অর্থ তাই। পক্ষী, পক্ষ যুকিন, যার পক্ষ বা ডানা আছে। মিতালি, মিতাজকালী, বন্ধুর ভাব। এ ধরনের আরও উদাহরণ হচ্ছে কর্তা, নর্তক, দয়ালু, ধনী, ছেলেমেয়ে, লাজুক ইত্যাদি। এটি হচ্ছে যৌগিক শব্দ যুগে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। এখন আমরা দেখব দৃঢ় বা দ্রুড়ি শব্দ যুগে ব্যুৎপত্তিগত অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে দৃঢ় বা দ্রুড়ি শব্দ বলি। যেমন হাতি, এখানে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হাত আছে যার, কিন্তু ব্যবহারিক দিক থেকে এটি বিশেষত জন্তুকে বোঝায়, অর্থাৎ হাতি একটি জন্তু বা প্রাণী। গু এর ব্যুৎপত্তিগত অর্থ যে গমন করে, কিন্তু এর ব্যবহারিক অর্থ হচ্ছে গরু। যেমন কুশল অর্থ নিপুণ, ব্যুৎপত্তিগত অর্থ যে কুশ আহরণ করে। শুশ্রূষা হচ্ছে রোগীর সেবা করা, ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে শোনার ইচ্ছা। সন্দেশ অর্থ হচ্ছে মিষ্টান্ন, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সমস্ত দেশ থেকে আসা খবর। অর্থাৎ দৃঢ় বা দ্রুড়ি শব্দ যুগ বলতে আমরা যেটিকে বোঝাই সেটি হচ্ছে অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে দৃঢ় বা দ্রুড়ি শব্দ বলে। এরপর রয়েছে যুগ দৃঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে কোনো একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে সেগুলোকে যুগদৃঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যাহা, এখানে পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্ম ফুলকে বোঝানো হয়েছে। উপরোক্ত উপাদানগুলো বাক্য গঠনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমরা আরেকটি প্রশ্ন পড়ব। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই 35 পৃষ্ঠার সাজেশন সহ পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু আরও কিছু প্রশ্ন রয়েছে। এক ভিডিওতে সমস্ত প্রশ্ন আসলে পড়ে ভিডিও তৈরি করা সম্ভব নয়, তো আমরা একটি পার্ট পার্ট করে করব। আর যারা সাজেশন নেবেন তারা তো এগুলো পেয়ে যাবেন পিডিএফ আকারে। সাজেশন নিতে আমি আবার বলছি, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করা। যেহেতু আমাদের বাংলা শব্দ গঠন উপসর্গ যুগে এবং সমাস যুগে রয়েছে, তাই এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেসব অব্যয় শব্দ কৃদন্ত বা নামপদের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকুচন, সম্প্রসার বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, ওই সকল অব্যয়কে বাংলা ভাষায় উপসর্গ বলে। উপসর্গের প্রকার হচ্ছে 3 প্রকার, যেমন সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ, সংস্কৃত ভাষায় ধাতু বা নাম শব্দের আগে যে অব্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে সংস্কৃত উপসর্গ বলে। যেমন সংস্কৃত উপসর্গ বৃষ্টি, প্রপরা, অপসমনী, অব অনু নির্বিদ, অধিসু, দুর্পরিপতি, অভি, অতি, অপ, আ। বাংলা উপসর্গ, বাংলা ভাষায় ব্যবহৃত বা বিশেষণের অথবা ধাতু বা শব্দের আগে যে উপসর্গ ব্যবহার করা হয় তাকে বাংলা উপসর্গ বলে। বাংলা উপসর্গ 21টি, যথা অ, আ, অনা, আন, আত, আজ, অব, অঘা, ইনি, উন, কত, কু, নি, পাতি, বি, রাম, তব, সু, স, সা, হা। এগুলো আপনারা মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করা একবারে অত্যন্ত সহজ। আপনারা যদি একটু ভালোভাবে পড়েন সেক্ষেত্রেই মুখস্থ হয়ে যাবে। বিদেশি উপসর্গ, বাংলা ভাষায় যেসব উপসর্গ বিদেশি ভাষা থেকে এসেছে এবং ধাতু বা শব্দের আগে না বসে বিশেষ্য বা বিশেষণের পূর্বে বসে তাদেরকে বিদেশি উপসর্গ বলে। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলোর মধ্যে আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু উপসর্গগুলো বেশি ব্যবহার করা হয়। যেমন কার, বর, কার, নেম, ফুল, হাফ ইত্যাদি হচ্ছে বিদেশি উপসর্গ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটি অত্যন্ত কমন উপযোগী একটি প্রশ্নের উত্তর এখন দেখাবো আপনাদের।
সেটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। উদাহরণসহ আলোচনা করো। যেসব অব্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর কোনো অর্থ বা অর্থবাচকতা নেই, শুধু মূল শব্দ বা ধাতুর আগে এরা ব্যবহৃত হলেই এদের অর্থতত্ত্বকতা শক্তির সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে অনা একটি উপসর্গ, এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু আবাদ শব্দের আগে অনা যদি ব্যবহার করা হয় তাহলে অনাবাদ অর্থে ব্যবহার করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে উপসর্গের নিজস্ব কোনো বিশেষ অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলেই এদের অর্থদ্যোতকতা বা সংশ্লিষ্ট শব্দের নতুন অর্থ সৃজনের ক্ষমতা সৃষ্টি করে। তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে মাত্র 360 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের PDF ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।